শেখ হাসিনা হঠাৎ করে তার সরকারের উৎখাতের প্রসঙ্গে কথা বলতে শুরু করেছেন। কিন্তু কেন? কয়েকদিন আগেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি প্রথম এই প্রসঙ্গে একটা মন্তব্য। সিন্ডিকেট পুষে 17.5 টাকা পিসে ডিম খাওয়ানোর জন্য 10 টাকা সে চাল আর বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে 17.5 টাকা পিস ডিম খাওয়াবে, এই জন্য বসে আছে তারা। আসলে বাংলাদেশটা হচ্ছে একটা দুর্নীতির কারখানায় পরিণত করেছে সরকার। হঠাৎ করে সুর উল্টে যাচ্ছে, ক্ষমতার উৎখাতেরও শব্দ আসছে, চারদিকে দুর্নীতি আর দুর্নীতি নিয়ে কথা বলছে সংসদের প্রত্যেকটা এমপি। তো অতি ডান অতি বাম মিলে ক্ষমতা থেকে উৎখাত করতে পারে, পেছনে রয়েছে আরও রহস্য। সেই বিষয়গুলো নিয়ে থাকছে দুটি গুরুত্বপূর্ণ ভিডিও, চলুন আমরা একটু দেখে আসি। শেখ হাসিনা হঠাৎ করে তার সরকারের উৎখাতের প্রসঙ্গে কথা বলতে শুরু করেছেন। কিন্তু কেন? কয়েকদিন আগেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি প্রথম এই প্রসঙ্গে একটা মন্তব্য করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন অতি বাম অতি ডান মিলে ঐক্য হয়েছে এবং তারা সবাই মিলে তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত করেছিলেন এবং আমেরিকার গণতন্ত্র মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান দেখিয়ে জনগণের সিম্প্যাথি আদায়ের চেষ্টা করেছেন এবং আমেরিকাকে ইসরায়েলের সাথে ট্যাগ করে আমেরিকার সমালোচনা করেছেন। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো সে দেশের সরকার যেভাবে দমন করছে তার সমালোচনা করেছেন এবং এই সমালোচনাটাও খুবই স্বাভাবিক, কারণ কয়েকদিন আগেই আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্টে তার সরকারকে, অর্থাৎ হাসিনা সরকারের তথাকথিত গণতন্ত্র এবং মানবাধিকারকে নগ্নভাবে যে উপস্থাপন করা হয়েছে, তারপর এই সমালোচনা করাটা স্বাভাবিক। একদিন পরেই প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন তার থাইল্যান্ড সফর নিয়ে। প্রধানমন্ত্রী যখন কোনো দেশে যান সেখান থেকে ফিরে আসবার পরে তিনি একটা সংবাদ সম্মেলন করেন। এটা একটা রীতিতে পরিণত হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর গুড বুকে থাকা তথাকথিত সাংবাদিক এবং সম্পাদকেরাই অংশ নেন। তারা তো সামুদের ফাঁকে ফাঁকে একটা দুটো প্রশ্ন করেন এবং এই সংবাদ সম্মেলনেও একদিন আগেই প্রধানমন্ত্রী সেই মন্তব্য নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং প্রধানমন্ত্রী একই রকম উত্তর দিয়েছেন। এবার তিনি মন্তব্য করেছেন বামেরা যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে ছিল, তার পক্ষে ছিল, তারা এখন 90 ডিগ্রি ঘুরে গেছে এবং তার সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং শুধু তাই না, ডানদের সাথে মিলে, অতি ডানদের সাথে মিলে এখন এই বামরা হাসিনা সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছে। একই রকম মন্তব্য একদিন আগে তিনি যেটা করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়। কিন্তু এখানে তিনি আবার একটা প্রশ্ন তুলেছেন, আমাকে যদি উৎখাত করেন তাহলে সেখানে কাকে বসাবেন? প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন যে প্রধানমন্ত্রী হতে হলে, ক্ষমতায় বসতে হলে জনগণের ভোটের প্রয়োজন হয়, জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয়। অবশ্য তার এই ভুলে যাওয়াটা অস্বাভাবিক না, কারণ 2014 সালের পর থেকে এখন পর্যন্ত 10 বছরের বেশি সময় ধরে জনগণের ভোট ছাড়া 2014, 18, 2024 সালে তিনি যেভাবে ক্ষমতায় বসেছেন তাতে জনগণের ভোটের যে কোনো প্রয়োজন আছে এটা তিনি মনে করবেন না, এটাই খুব স্বাভাবিক। এ কারণে তিনি প্রশ্ন তুলেছেন আমাকে সরিয়ে কাকে বসাবেন। কারণ ক্ষমতায় জনগণ বসায়, জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায়, সে প্র্যাকটিসটাই আসলে এই দেশ থেকে চলে গেছে। নির্বাচন ব্যবস্থাটাই তার সরকার এই দেশ থেকে ধ্বংস করেছে। কিন্তু প্রধানমন্ত্রী এত কনফিডেন্সের সাথে বারবার কেন উৎখাতের কথা বলছেন? এবং প্রধানমন্ত্রী যেভাবে বলছেন আমাকে সরিয়ে দেবার পর কাকে বসাবেন, আমার সাকসেসর কে হবে, তাতে মনে হচ্ছে তিনি অনেকটা ধরে নিয়েছেন যে তার সরকারকে উৎখাত করা হচ্ছে, অর্থাৎ তার পতন হচ্ছে এবং নতুন কেউ ক্ষমতায় আসছে। প্রধানমন্ত্রী কেন এমনটা মনে করছেন? নির্বাচনের পর থেকে আমরা কয়েক মাস সরকারকে এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে বেশ নির্ভার দেখেছি এবং পশ্চিমা বিশ্বের সাথে এক ধরনের আপোষ হয়ে গেছে, তাদেরকে ম্যানেজ করে ফেলেছে তার সরকার। এই ধরনের বার্তা তো খোদ সরকারের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। সরকারি দলের সাধারণ সম্পাদক তো কোনো ধরনের রাগঢাক ছাড়াই এই কথা বারবার বলে গেছেন। কিন্তু এখন কি এমন হলো যে হঠাৎ করেই আমেরিকার বিরুদ্ধে এত বিষোদ্গার করতে শুরু করলেন প্রধানমন্ত্রী? আমেরিকাই বা এর মধ্যেই তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এত নগ্নভাবে হাসিনা সরকারকে উপস্থাপন কেন করলো এবং সুর কেন বদলে গেল? খোদ প্রধানমন্ত্রীর এই আলোচনায় যাবার আগে আর কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছেন তারেক রহমান সম্পর্কে। তিনি প্রশ্ন তুলেছেন তিনি কেন বিদেশে পালিয়ে থেকে তিনি আন্দোলনের নির্দেশনা দেন। একটা দল তিনি চালাচ্ছেন, বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল, রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল, তিনি কেন দেশে আসার সাহস করছেন না এবং তিনি নিজে, অর্থাৎ শেখ হাসিনা নিজে কীভাবে সাহস করে দেশে এসেছিলেন এবং তারপর তিনি কীভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠলেন সেই কথাগুলো তিনি বলবার চেষ্টা করেছেন। আর তিনি বিরোধী দলকে একটা থ্রেট করেছেন। তিনি বলেছেন আমেরিকাতে যেভাবে আন্দোলন দমন করছে পুলিশ, এই ধরনের নির্দেশনা তিনি
তার দেশের পুলিশকেও দেবেন বিরোধী দলের আন্দোলন দমন করবার জন্য, এবং তিনি সাংবাদিকদের কাছে বলেছেন যে সাংবাদিকরা তাকে সমর্থন করবেন এই ব্যাপারে। সেইখানে যে সাংবাদিকরা ছিলেন তারা তো অবশ্যই সমর্থন করবেন, কারণ এই সাংবাদিকরা তার গুডবুকে থাকা সাংবাদিক সম্পাদক। কিন্তু যেভাবে আমেরিকার পুলিশ সে দেশের আন্দোলন দমন করছে বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের দেশে পুলিশ এর চেয়েও আরও কঠোরভাবে প্রত্যেকটা বিরোধী দলের আন্দোলন কি দমন করে আসছে না গত 10 বছরেরও বেশি সময় ধরে? শেখ হাসিনা যে ক্ষমতায় বসে আছেন নির্বাচন ছাড়াই, জনগণের ভোট ছাড়াই, এবং তিনি যে বেমালুম ভুলেই গেছেন যে জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসতে হয়, কেউ ক্ষমতায় বসিয়ে দেয় না। এটা কেন হয়েছে? আওয়ামী লীগ, হাসিনা সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুলিশকে যেভাবে ব্যবহার করে, নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতি, বিরোধী দলের আন্দোলনকে দমন করেছে, তার মধ্য দিয়ে তো তিনি ক্ষমতায় আছেন। সুতরাং নতুন করে এই ভয় দেখানোর তো কিছু নাই যে আমেরিকায় যেভাবে দমন করা হয়, বাংলাদেশের পুলিশের হাতে, বাংলাদেশের র্যাবের হাতে কত মানুষ মারা গেছে সরাসরি গুলিতে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে কত মানুষকে তারা হত্যা করেছে, সে হিসাব কি আমরা জানি না? শুধু সিন্ডিকেট পুষে 17.5 টাকা পিসে ডিম খাওয়ানোর জন্য 10 টাকা সে চাল আর বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে 17.5 টাকা পিস ডিম খাওয়াবে, এই জন্য বসে আছে তারা। আসলে বাংলাদেশটা হচ্ছে একটা দুর্নীতির কারখানায় পরিণত করেছে সরকার। ডাক্তার সায়ন্ত, আপনি বলছিলেন যে স্বার্থের দ্বন্দ্বে দুর্নীতিবাজরা এখন বেরিয়ে আসছে বা তাদের তথ্য সামনে আসছে, কিন্তু আজকের সংবাদ যদি আমি আপনার সামনে তুলে ধরি, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুদককে চিঠি দিয়েছে এক আইনজীবী। এর আগে আমরা দেখেছিলাম যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামক একটা পত্রিকায় কিন্তু সংবাদ প্রকাশিত হয়, এভাবে দুর্নীতি তথ্যগুলো বেরিয়ে আসে। ছাগল কাণ্ডের মাধ্যমেও কিন্তু রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতি বেরিয়ে আসলো। স্বার্থের দ্বন্দ্বটা আসলে তাহলে কার সাথে কার হলো? আসলে বাংলাদেশটা হচ্ছে একটা দুর্নীতির কারখানায় পরিণত করেছে সরকার। সেই কারখানার মধ্যে কখনো কখনো তাদের ইন্টারনাল স্বার্থের দ্বন্দ্ব হয়। ধরেন আমি আর নাজবুল আশরাফ ভাই দুইজনে একই মতের, একই পথের, দুইজনেই দুর্নীতিবাজ, কিন্তু আমার কোনো এক সময় মনে হলো যে আমি 200 কোটি দুর্নীতি করেছি, ও 500 কোটি করে ফেলেছে, আমি তার প্রতি জেলাস, আমি কাউকে আপনাকে সাংবাদিক হিসেবে জানিয়ে দিলাম, ও কিন্তু খেয়ে ফেলতেছে। তখন আপনি পেছনে লাগলেন, এইভাবে কিছু দুর্নীতির তথ্য আসে। কোনো কোনো ক্ষেত্রে কিছু সৎ অফিসার আছে, তারা সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় হয়তো এটা নিজে ঝুঁকি নিয়েও জানিয়ে দেয় যে ডিপার্টমেন্টে এই ঘটছে। আর সাংবাদিকরা নিজেরাও, কিছু সাংবাদিক এখনো আছেন অনুসন্ধানী রিপোর্ট যারা করেন ঝুঁকি নিয়ে, তারা বের করেন। এর বাইরে এই সংবাদ মাধ্যমে আসা ছাড়া সরকার তাদের নিজস্ব প্রোটোকল, গোয়েন্দার রিপোর্ট, তাদের আইনি ব্যবস্থার মধ্যে প্রশাসনের মাধ্যমে কোনো দুর্নীতিবাজকে ধরেছে, সামনে এনেছে বা কিছু করেছে, এরকম একটা এক্সাম্পলও দেখাতে পারবে না। তাহলে তাদের এই রাষ্ট্রযন্ত্র কেন? এই রাষ্ট্রযন্ত্রকে শুধু অন্যকে নিপীড়ন করবার জন্য, শুধু মানুষকে শোষণ করবার জন্য, শুধু সিন্ডিকেট পুষে 17.5 টাকা পিসে ডিম খাওয়ানোর জন্য, 10 টাকা সে চাল আর বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে 17.5 টাকা পিস ডিম খাওয়াবে, এই জন্য বসে আছে তারা। আর বিরোধী দলকে মেরে পিটিয়ে গুম করে খুন করে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে মধু খাবে আর টাকা পাচার করবে, সেজন্য শুধু রাষ্ট্রযন্ত্র। আপনি দেখেন, দাদা বলছিলেন, অনেকেই ওনারা বলেন যে বিশ্বাস করেছে। আরে বিশ্বাস করেছেন আপনি, চোখের মধ্যে সাগর চুরি হয়ে যাচ্ছে, এই কারো মনের খবর জানা গোয়েন্দা রিপোর্ট থাকে না, যেই উদাহরণ দিলেন সেটা। আর হাজার হাজার বিঘা জমি কিনবে, বিশাল বিশাল ভবন বানাবে, ফ্ল্যাট কিনবে, এগুলো কি এক জিনিস? এসব থাকে। একজন আইজিপি 7 বার 7 রকম করে পাসপোর্ট জালিয়াতি করেন। তিনি সরকার আইজিপি, অর্ডিনারি পাসপোর্ট করেন কি করে? চাকরির পরিচয় গোপন করে সেই সব করতে পারে। এই যে পিকে হালদার থেকে শুরু করে, এই দেশে পিকে হালদার আর পুলিশের আইজিপি বেনজিরের মধ্যে কোনো পার্থক্য নেই তো। দুজনেই বিদেশে যেতে পারেন কি করে? বিদেশে যাওয়ার পরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেন উনি দেশে আছেন না বিদেশে গেছেন জানি না। যাওয়ার পরে যখন সংবাদ মাধ্যমে আসে উনি কোন দেশে গেছেন জানি না। কেন ভিসা নেন নাই? উনি ইমিগ্রেশন ক্রস করেন নাই? ওনার সব তথ্য আছে না? কি কেন জানবে না যে কোন দেশে গেছে? আরে আমাদের মতো সাধারণ লোকলা, বিরোধী দলের সাধারণ নেতারা, তারা পর্যন্ত গেলে এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে, এইখানে ফোন করে ওইখানে ফোন করে, স্যার উনি যাচ্ছেন, ছাড়বো। আর বেনজির সাহেবের বিরুদ্ধে এমন অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে, সারা দেশে আলোচনায় আছে, তিনি যা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন এতক্ষণ যে সাকিব ভাই যে তথ্যটা দিয়েছে যে পেছন থেকে কে বা কারা কলকাঠি নাড়ছে যে সরকারকে উৎখাত করার জন্য।
সরকার থেকে যেভাবে হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নামিয়ে দেওয়ার জন্য অতি বাম ডাউন মিলে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও দমে যায়নি বা বিভিন্ন বিষয় কিন্তু পেছনে রয়েছে, বিষয়গুলো নিয়ে কথা বলছেন, তারপর পুলিশের কথা বলছেন। তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা সায়ন্ত স্যার যে কথাগুলো বলছেন যে আসলে 10 টাকার ডিম এখন 10 টাকা হালির ডিম এখন দেখা যায় যে 60 টাকা হালিয়া, 10 টাকা চালের কেজি বলে এখন 100 টাকা বা 90 টাকা কেজি চাল খাওয়ানো, এটাই হচ্ছে উন্নয়ন বা বিভিন্ন বিষয়গুলো এই নিয়ে কথা বলছেন। বাংলাদেশের দুর্নীতির কারখানা বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে দুর্নীতি আসলে কোথায় থেকে তৈরি হয়, কেন দুর্নীতিদেরকে কিভাবে ধরা হয় বা কার মাধ্যমে দুর্নীতি ধরা হচ্ছে, কিভাবে আসছে সামনে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তো এই বিষয়গুলো আপনারা দেখছেন, তা আমাদের এখানে নিজস্ব কোনো মতামত নেই। সেই ভিডিওগুলোতে যারা মতামত দিয়েছে সেই বিষয়ে আপনাদের মতামত কি জানান দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।